সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আমার অবিরাম শুভেচ্ছা। আজকে বিশেষভাবে একটি বিশেষ ক্লাস নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। একটু শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। প্রথমত, সারা বাংলাদেশের এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী এবং প্রথম বর্ষ যারা রয়েছ সকলের উদ্দেশ্যে আজকের এই বক্তব্য। শিক্ষার্থীবৃন্দ, 2024 সালে অনেক স্টুডেন্ট সব বিষয়ে এ প্লাস পেয়েছে, কিন্তু বাংলাতে কাঙ্ক্ষিত রেজাল্ট বা এ প্লাস পায়নি। তার কারণ হচ্ছে কি, এটি আমাদের মাতৃভাষা। আমরা মনে করি যেমন ইংরেজি বা অন্যান্য সাবজেক্টের যে বিষয়গুলো আছে আইসিটি সহ, তা আমরা মনে করি এগুলো বিশেষভাবে জোর দেওয়া দরকার। কিন্তু বাংলাকে তখন আমরা কি করি, অবহেলা করি। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে উচিত যে বাংলা ভাষার প্রতি যত্নশীল হওয়া। কারণ একজন কবি তিনি বলেছেন, নানান দেশের নানান ভাষা, বিনশদশীয় পুরুকে আসা, কত নদী সরোবর কিবা পল চাতুকির গুছে কি তৃষ্ণা। পৃথিবীর নানান দেশের নানান ভাষা, কিন্তু নিজের মাতৃভাষা কি মনের আশা পুরায়? যেমন চাতক পাখি, কত নদী আছে, পুকুর আছে, সরোবর আছে, হ্যাঁ, বৃষ্টির পানি ছাড়া তো তার কি তৃষ্ণা মিটে না। বারবার আকাশের দিকে একটি উচ্চারণ করে, শব্দ করে করে বারবার তাকিয়ে বলে, হ্যাঁ, ফি দাও, মানে পানি দাও, বৃষ্টি দাও। এভাবে ডাক দিয়ে সে কি এ ঢাল থেকে আরেক ঢালে যায়। তার কারণ হচ্ছে প্রতিটি মানুষের তার মাতৃভাষার প্রতি দরদ থাকার কথা। এক্ষেত্রে আমাদের বাংলাকে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যা হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো এখন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, কিভাবে তোমরা ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করার জন্য যেমন যারা সায়েন্সে আছো তারা কমপক্ষে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। যারা কমার্স আছো 7 ঘন্টা পড়তে হবে। যারা আর্টস আছো তাদেরকে মিনিমাম 6 ঘন্টা পড়াশোনা করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের একটা বিষয় হচ্ছে, যেমন 13টা সাবজেক্টের জন্য 13টি বাইন্ডিং করা খাতা তোমাদেরকে নিতে হবে কষ্ট করে। সেখানে নোট করতে হবে। যেমন মনে করো বাংলা, সোনার তরী কবিতাটা। এই কবিতাটার ১ম যে বিষয়টা দেখবা, লেখক পরিচিতি। তুমি কি করবা? একটা কলম নিয়ে লেখক পরিচিতি, হ্যাঁ, কবির নামটা লিখবে, জন্ম মৃত্যু লিখবে, কি গ্রন্থ তিনি লিখেছেন তা লিখবে, কোনো পত্রিকা থেকে লিখবে, এতটুকু, বা কোনো পুরস্কার পেয়েছে কিনা এভাবে লিখবে। তারপরে পাঠ পরিচিতি, এটা তুমি কয়েকবার পড়বে। পড়ার পরে এরপরে পড়বে কি, মূল পাঠ। তখন পাঠ পরিচিতি পড়ার কারণে মূল পাঠটা পড়লেই তোমরা কি করতে পারবে, যে একটি বিষয়, যে এটা মূল বিষয়বস্তু কি, এখানে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চোদ্যোগতা আমাদেরকে কিভাবে এগোতে হবে, তা তোমরা কি তোমাদের মাঝে এটা চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে কি, যেমন আমি বারবার বলি, সৃজনশীলের যে স্তরগুলা, যে তোমার মেমোরিতে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চোদ্যোগতা, নলেজ কম্প্রিহেনশন অ্যাপ্লিকেশন হায়ার অর্ডার, এগুলো তুমি কিভাবে বুঝবা? যেমন এখানে ক, খ, গ, ঘ, 4টা। খতে একটা জ্ঞান আনতে হবে, যেটা হতো অনুধাবনের প্রশ্ন। জ্ঞান জানলে তুমি অনুধাবন লিখতে পারবে। তাহলে এখানে মনে করেন যে জ্ঞানটা, তো এখানে একটা পাঠ থেকে মিনিমাম 10 থেকে 12টা মতো লাইন, যে তোমার মনোভূত, 20টা লাইন লিখলে সেখানে তোমার যে সবচেয়ে অধিকতর গ্রহণযোগ্য মনোভূত হয়, যে ভালো লাগে, এই লাইনগুলো তুমি কি জ্ঞান হিসেবে লিখলা। কোথায়? খাতায়। ওখানে উপরে লিখলে জ্ঞানের লাইনগুলো।
কোত্থেকে? সরাসরি তোমার মূল পাঠ থেকে, সোনার তরী কবিতা থেকে, হ্যাঁ? অথবা অপরিচিত গল্প থেকে। মনে করো এই লাইনগুলো তুমি কি লাইন বাই লাইন লিখলা। লেখার পরে যখন পরীক্ষা প্রশ্নে আসবে, যেমন এইটা সবচেয়ে একটি স্টুডেন্ট বিষয়টা বুঝে না। যেমন অপরিচিত গল্প থেকে প্রশ্ন আসলো। সেখানে তো খ, গ, গ এটার জন্য জ্ঞান লাগতেছে মাত্র ৩ টে। ওই যে ১০ টা লাইন ওখানে লেখা আছে, সেখানে প্রশ্ন সম্পর্কিত লাইন ওখান থেকে ৩ টা ৩ দিকে কি করতে হবে? এড করে দিতে হবে। প্রথমে যেহেতু এখানে একটা লুকায়িত জ্ঞান থাকে। তো আমি আরেকটা স্পষ্ট করি, ক তে একটি লুকায়িত জ্ঞান, তারপর অনুধাবন। ক তে একটি লুকায়িত জ্ঞান, লুকায়িত অনুধাবন, তারপর প্রয়োগ। এটা লাস্টে লিখবে যে গ নম্বরে ওই যে উদ্দীপকের আলোকে লাস্টে ৩য় প্যারায়। গ নম্বরে একটা লুকায়িত জ্ঞান, একটা অনুধাবন, তারপরে একটা প্রয়োগ কি এস্টিমের সাথে, এখন মূল্যায়ন। এই মূল্যায়নটা কি? এখন আমি বলি সৃজনশীলের ভাষা। এর আগেও আমি বলেছি জ্ঞান কাকে বলে? শিক্ষার্থীর মেমোরিতে অখণ্ড চিত্তে যা জমা থাকে তাকে জ্ঞান বলা হয়। অনুধাবন, জানা বিষয়কে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে অবগত হওয়ার নাম কি? অনুধাবন। প্রয়োগ, পূর্বের জানা বিষয়কে নতুন পরিস্থিতিতে স্থাপন করার নাম প্রয়োগ। এরপর হচ্ছে উচ্চ দক্ষতা হচ্ছে সংশ্লেষণ, বিশ্লেষণ, সিদ্ধান্ত মূল্যায়ন। সাধারণ থেকে বিশেষ, বিশেষ থেকে সাধারণ, সিদ্ধান্ত মূল্যায়ন করার নাম হচ্ছে উচ্চতর দক্ষতা। এই বিষয়টা অর্থাৎ তোমার পাঠ পরিস্থিতিতে না পড়লে, মূল পাঠটা না বুঝলে তুমি মূল্যায়ন কিভাবে করবো? আমি কিভাবে করব? আমি যদি না পারি, না জানি, মূল্যায়নটা কিভাবে করব? এই জন্য আমাদের সারা বাংলাদেশে, আমি সারা বাংলাদেশের স্টুডেন্টকে সবার উদ্দেশ্যে এই কথাটা বলতেছি, বিষয়টা না জানার কারণে অনেকে সেখান থেকে জ্ঞান বের করতে পারে না। হ্যাঁ, উচ্চ দক্ষতা বের করতে পারে, প্রয়োগ বের করতে পারে না, অনুধাবন বের করতে পারে না এবং এমসিকিউ আনসারগুলো দিতে পারে না। তার কারণ হচ্ছে স্টুডেন্ট সে একটা দোদুল্যমান অবস্থায় থাকে। মানে তার সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে আনসারটা সে সঠিক দিতে পারে না। যার কারণে গিয়ে কি করে? সেখানে অনেক সময় সে ভুল আনসারটি কি করে ফেলে। এখন এই বিষয়টা কিন্তু এই একটা বিষয় রাখতে হবে। ২ নম্বর, এখন তোমার নিজের ক্ষেত্রে পড়াশোনার প্রতি মনোযোগী হয় না কেন? কয়েকটি কারণ হতে পারে। এক হচ্ছে কি অতিরিক্ত বন্ধুত্ব, বেশি যদি বন্ধু জড়ালে এবং পড়ালেখার সাথে অর্থাৎ তোমার যে জন্মদাতা মা-বাবা, ঠিক আছে না? এরা তোমার আদর্শ। তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে। ওরা তার মানে কি? একজন লোক হচ্ছে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। এখানে আগে সুশিক্ষা তারপর স্বশিক্ষা। অর্থাৎ একজন শিক্ষিত লোক কলেজে তিনি একজন মানে একেবারে বড় কিছু হয়ে গেলে তা নয়। তার কিন্তু স্বশিক্ষা লাগবে। যেমন মা, মায়ের মা থেকে জন্মগ্রহণ করার পর একটা সন্তান তার বাসা হচ্ছে কান্না। কান্না দিয়ে বুঝে যে তার খিদে লেগেছে। অর্থাৎ এরপরে ধীরে, ধীরে থেকে যখন বড় হয় তার মা ডাকা শুরু হয়। অর্থাৎ এই যে বাসার প্রয়োগ, তো একটা স্টুডেন্ট যে আমরা চাইলে কলেজে এসে আমরা তাদেরকে শৃঙ্খলা শিখাতে পারবো না। তার কারণে শৃঙ্খলাটা পারিবারিকভাবে আসতে হবে। আরেকটা কথা হচ্ছে যেমন ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজ স্টুডেন্টরা কি করে? তার ডেইলির পড়া অর্থাৎ দৈনিক পড়ার যে রুটিন তা অনুসরণ করবে। একটু স্টুডেন্টও সে যদি ওই ক্যাডেট কলেজ স্টুডেন্ট যদি পড়া একটু কমও হয়, সেখানে তো কোনো লাইটের ব্যবস্থা রাত্রে হয় না। মনে করো সেখানে বাথরুমের লাইট, ওখানে বাথরুমে গিয়েও হলেও পড়াটা সে শিখে ফেলবে। অর্থাৎ তার একটা শৃঙ্খলা, তার বসার যে ঢং, হ্যাঁ? তার চলাফেরার যে একটা একেবারে ভোরবেলা উঠে মার্চ করা, ঠিক আছে? তো এই যে একবারে ভোরবেলা উঠার একটা প্রবণতা আমাদেরকে এটা অনুসরণ করতে হবে। আর পৃথিবীর সবচাইতে বন্ধুত্ব করতে হবে বেশি কি? বইয়ের সাথে আর তোমার পড়ার টেবিলের সাথে। পড়ার টেবিলটা একটু সুন্দর করে সাজানো গোছানো করে রাখা দরকার। যেহেতু ওখানে বসলেই যেন মনটা কি ভালো থাকে, পড়ার টেবিল। এজন্য একেবারে যার যা আছে আরকি, একেবারে উন্নত হতে তা না। যার যা আছে তার সাজানো গোছানো থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর স্বচ্ছ চিন্তাধারার অধিকার আর মনে করো কলেজে গিয়ে হৈ হুল্লোড় বা বিভিন্ন ইয়ে করার কারণে বিকেলে গিয়ে অনেকের অর্থাৎ
এই বাড়িতে গিয়ে তাদের মন মেজাজ ঠিকঠাক পড়ার টেবিলে বসতে ইচ্ছে হয় না। অর্থাৎ তুমি সারাদিন শক্তিগুলো ক্ষয়ে আসছো যে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে করে লাস্টে এখানে এসে কি শৃঙ্খলা খুঁজে পাচ্ছ না। কোত্থেকে পাবে? তার কারণ হচ্ছে আমাদেরকে আমাদের নিজেকে চিনতে হবে। নিজের আগে নিজের আয়নায় নিজের চেহারা দেখতে হবে। আমার কতটুকু কি? এজন্য স্টুডেন্টরা কি করে একেবারে তরিতে গিয়ে নৌকাটা ডুবে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি? কোথায়? এই যে একেবারে এ প্লাস পাওয়ার সম্ভাবনা 70 আপ পাইছে, 75 পাইছে আর 5 পাচ্ছে না। তার কারণ হচ্ছে সব জায়গায় কি আসতেছে কিন্তু মানসম্মতভাবে সৃজনশীলের আনসার গুলো হচ্ছে না। এজন্য তার কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে না। অবশ্যই আমি বাংলা সেকেন্ড পেপারের উপরও এই লেকচার দিব। এটা একটু ওয়েট করতে হবে। আমি আগে এখানে তোমাদের যে পড়াগুলো আছে এগুলো আমি ধীরে ধীরে আগে একটা একটা শেষ করি। আশা করি আমার সাথে যুক্ত থাকবে। আর এই সবসময় পিতামাতাকে, শিক্ষক মণ্ডলীকে, ঠিক আছে? শ্রদ্ধা আর শালীনভাবে চলাফেরা করার একটা বিষয়। এ যেহেতু তোমাদের হাতে সবকিছু। আগামী দিনের প্রজন্ম তোমরা। এখন থেকে এত অতিরিক্ত মোবাইল ব্যবহার করা, হ্যাঁ? পড়ালেখা বাদ দিয়ে গেমিং করা, ঠিক আছে? অথবা অতিরিক্ত রাত জাগে কি করা? তাহলে এখানে মানুষের একটা ব্রেন, এটা মানুষের তৈরি। এটা কোনো মানুষের তৈরি নয়, এটা স্রষ্টার তৈরি। এই ব্রেনে স্রষ্টা আমাদের কিছু কোষ দিয়েছে, এগুলো এলোমেলো হয়ে যায়। বিশেষ চিন্তাধারার কারণে যে মানুষের ব্রেন আউট হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে সিদ্ধান্তহীনতা ভুগতেছে, মানুষের ক্ষুধামন্দা হচ্ছে। কারণ হচ্ছে কি টেনশন। টেনশনটা আমাদের বাংলাদেশে বেশি। কারণ হচ্ছে আমরা আমরা পরিকল্পিত জীবনযাপন করি না। আমরা এলোমেলোভাবে চলাফেরা করি। অন্নপায়ী বঙ্গবাসী স্তন্যপায়ী জীব, রবি ঠাকুর বলেন। আমরা ১০ জন ৫ জন মিলে গল্পতে মেতে থাকি আর শুধু মানে কি খেতে অভ্যস্ত। খাওয়া-দাওয়া, আমাদের পরিমিত ব্যায়াম, পরিমিত খাওয়া-দাওয়া, পরিমিত চলাফেরা, সে সময়ের সঠিক ব্যবহার, প্রার্থনা, হ্যাঁ? সবকিছু যার, যার ধর্ম অনুযায়ী এগুলো ঠিক থাকবে। এই যে শৃঙ্খলা। তোমার জীবনের শৃঙ্খলাটা এত বেশি অপরিসীম, অপরিহার্য, এটা বলার ভাষা রাখে না। এটা হচ্ছে একটা ব্রেভফুল সাহসিকতা। এতে তোমার জীবনটা হবে যে অত্যন্ত আনন্দঘনপূর্ণ। তোমাকে আনন্দ দিবে। তোমার বই পড়লে তোমাকে আনন্দ দিবে। পেপার পত্রিকা পড়বে, গল্প পড়বে। এগুলো পড়লে তোমাদের কি মন মেজাজ পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। একেবারে ভোরবেলা উঠবে, ভোরবেলা উঠে এই দেখে যে মানে শুভ্র আকাশের মতো তোমার অন্তরটা পরিষ্কার থাকবে। ব্রেইনটা শার্প থাকবে। পড়তে ভালো লাগবে, ভালো লাগবে। ঠিক আছে? এক্ষেত্রে কোনো কনসিডার করা যাবে না। এজন্য যারা ওই সমস্ত স্টুডেন্টকে আমি আমি চাচ্ছি যারা তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে এ প্লাস পাবে এবং গোল্ডেন এ প্লাস পাবে। তোমরা আগামী দিনে বাংলাদেশের তোমাদের জীবনের উজ্জ্বল নক্ষত্র হিসেবে সমাজে, হ্যাঁ, নক্ষত্র হিসেবে তোমরা প্রজ্বলিত থাকবে আজীবন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সকলকে।